নিষিদ্ধ পল্লীর এক আলোকসজ্জিত ঘরের বিছানায় অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে দুজন মানব মানবী। যদিও সন্ধ্যার পরে এই জায়গাটার কোলাহল কিংবা ব্যস্ততার সব বেড়ে যায়, তবে ফিরোজের এই জায়গাটায় আসার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন মন চায় তখনই আসে। ফোনের শব্দে ফিরোজ বেশ বিরক্ত হলো নিজের কাজে বাধা সৃষ্টি হওয়ায়। ফিরোজ ফোনটা রিসিভ করতে চাইল, তবে টুম্পা ওকে ছাড়ল না। নিজের সাথে আরও ভালো করে জড়িয়ে নিল ফিরোজকে। উঠতেই দিল না। ফিরোজও খুব বেশি পাত্তা দিল না, তবে মুহূর্তের ব্যবধানে ফোনটা আবারও শব্দ করে চেঁচিয়ে উঠল। এবারে ফিরোজ প্রচণ্ড বিরক্ত হলো, সেই সাথে টুম্পাও। টুম্পা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা কানে ধরে অপর পাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালি দিয়ে বলল, বান্দির বাচ্চা, তোরে বইলা আসি নাই যে আমারে যেন এখন কেউ বিরক্ত না করে। ছেলেটা বোধহয় একটু থতমত খেল, তবে যেহেতু এখন কল করে ফেলেছে, কেন কল করেছে সে কারণটা না বলে তো ফোনটা রাখা যাবে না। তবে প্রথমে ক্ষমা চাইতে হবে নিজের অপরাধের জন্য। ক্ষমা করবেন ভাই, আসলে একখান খবর দেওয়ার জন্য আপনারা ফোন করছিলাম। কি খবর? ভাই, বাজারে আর্যবাবী আসছে। মুহূর্তের মাঝে ফিরোজের অভিব্যক্তি বদলালো। নিজের উন্মুক্ত বুকের উপর মাথা রাখা টুম্পাকে সরিয়ে দিল। উঠে বসে তাড়াহুড়ো কণ্ঠে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, 10 মিনিটেই আসছি। ফিরোজ তাড়াহুড়ো করে ফোনটা রেখে গায়ের টি শার্টটা জড়ালো। হঠাৎ করেই ফিরোজের এত তাড়াহুড়ো টুম্পার মনে অনেক প্রশ্ন সৃষ্টি করল। এই তো একটু আগে এসে বলল আজ নাকি হাতে অনেক সময় নিয়ে এসেছে, যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই। তবে এখন কিসের তাড়া এত? মারা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? আর কে কল করেছিল? ফিরোজ ব্যস্ত গলায় বলল, দলের একটা ছেলে কল করেছিল, আরজু এসেছে বাজারে। আরজু নামটা শুনতে টুম্পার বুকের ভিতরটা কেমন যেন মসর দিয়ে উঠল। টুম্পা জানে ওর কষ্ট হওয়া উচিত না, কিন্তু তারপরও কষ্ট হলো। আরজু এসেছে জন্য এইভাবে আমাকে ফেলে চলে যাচ্ছ? এটা তো আজ নতুন না যে আরজুর জন্য তোমায় আমি ফেলে রেখে যাচ্ছি। পুরনো কথায় এত কষ্ট পাওয়ার কিছুই নেই। টুম্পা বিছানার এক কোনায় পড়ে থাকা শাড়িটা কোনো রকমে গায়ে জড়ালো। বিছানা থেকে নেমে ফিরোজের মুখোমুখি দাঁড়ালো। ফিরোজ ততক্ষণে বেরিয়ে পড়ার জন্য একেবারে তৈরি। যাওয়ার জন্য পা বাড়ালো, তবে টুম্পা থামালো। ফিরোজ এতে বেশ বিরক্ত হলো। কী সমস্যা? আটকাচ্ছ কেন তুমি? টুম্পা হাতের আজলাই ফিরোজের মুখটা নিল। চোখে মুখে তার কত আকুতি ফিরোজকে যেতে দিবে না জন্য। কত কষ্ট ফিরোজ ওকে ফেলে রেখে যাচ্ছে। দুচোখ ছলছল করছে, তবে সেই সব কিছু ফিরোজের উপরে প্রভাব ফেলতে পারল বলে মনে হলো না। বরং সে বিরক্তিকর গলায় বলল, দেরি হয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে। টুম্পা কন্দনরত স্বরে বলল, তুমি না আমায় বলতে ফিরোজ যে তুমি আমায় ভালোবাসো? তুমি না বলতে যে আমার ছোঁয়া পেলে তোমার সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হয়ে যায়? তুমি না আমায় বলতে আমাকে কাছে ফেলে তোমার পাগলামো বেড়ে যায়? তাহলে আজ কেন আমায় ফেলে চলে যাচ্ছ ওই মেয়েটার কাছে, যে তোমাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারবে না? তোকে ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু তার মানে তো এটা না যে আর কাউকে ভালোবাসা যাবে না। ফিরোজের সম্বোধন তুমি থেকে তুইতে চলে এসেছে, যা টুম্পাকে হাসালো। নিজের গুরুত্ব ঠিক কতটা কম সেটা টুম্পা আরও একবার বুঝল। তাচ্ছিল্য হেসে বলল, একসাথে দুজনকে ভালোবাসা যায়? আমি তো কখনো আর কাউকে ভালোবাসতে পারলাম না। কত খদ্দর তো আসে আমার রূপে, তারা নিজেদের সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। কই, আমি তো কখনো তাদের কাউকেই আপন করি না তুমি ছাড়া। কথাটা বলার সাথে সাথে ফিরোজ টুম্পার সোয়াল চেপে ধরে তাতে দাঁত পিষে বলল, খবরদার, যদি আর কখনো তোর মুখে অন্য কাউকে ভালোবাসার কথা আমি শুনেছি তো ভুলে গিয়েছিস? অন্য কেউ তোর গায়ে হাত দিয়েছিল জন্য তোর আত্মার কী অবস্থা করেছিলাম? কান খুলে একটা কথা শুনে রাখ, আজ যে ভুলটা করলি ছেড়ে দিলাম, এরপরে যেন আর কখনোই ভুলটা না হয়। আমার জিনিসের উপর যে নজর দিবে চোখ উপড়ে ফেলবো আমি তার। হিজে ফিরোজ এত শক্ত করে টুম্পার সোয়ালটা চেপে ধরেছে, এতেও টুম্পার একটুও কষ্ট হলো না, বরং টুম্পার ভীষণ ভালো লাগলো। মনে হলো ফিরোজ ওর উপরে অধিকার দেখাচ্ছে। আর অধিকার তো সেখানেই দেখানো যায় যেখানে ভালোবাসা থাকে। তবে যদি টুম্পাকে ভালোবাসে ফিরোজ, তবে আরজুর কাছে কেন বারবার ছুটে যায়? টুম্পার গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। টুম্পার কান্না দেখে ফিরোজ ওর সোয়ালটা ছেড়ে দিল। টুম্পার যেন এটা আরও ভালো লাগলো। তবে টুম্পার চোখের জল ফিরোজকে একটু হলেও দুর্বল করতে পারে। ফিরোজের সারা মুখে অজস্র চুমু খেয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আরজুকে ছেড়ে দাও না, বিয়ে করে নাও আমাকে। আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দাও।
তুমি তো চাইলেই সব পারো বলো। আমরা দুজন সংসার করি, চলো না। আমারও একটা সংসার হোক, এই অন্ধকার জগতের বাহিরে আমারও একটা ঘর হোক। আমিও চাই ভালোবাসা পাই তোমার থেকে। ফিরোজ গম্ভীর গলায় বলল, ছাড় আমাকে। টুম্পা ছাড়ল না, আরও শক্ত করে জড়িয়ে ধরল। এবারে তার আকৃতি বাড়ল, কান্নার বেগ বাড়ল, হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যেও না ফিরোজ। ওই মেয়ের কাছে তোমার বারবার ছুটে যাওয়া আমাকে খুব কষ্ট দেয়। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। মনে হয় কেউ বারবার ছুরি দিয়ে সমানে আঘাত করে যাচ্ছে আমার ওখানটায়। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার বাঘ আমি কাউকে দিতে পারবো না। তুমি আরজুকে ভুলে যাও, আমাকে বিয়ে করে নাও, আমরা দুজনে সংসার করব। নিজের রাগ ফিরোজ এবারে আর কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারল না। টুম্পাকে নিজে থেকে ছাড়িয়ে ছুঁড়ে মারল বিছানার উপরে। টুম্পা হুমড়ি খেয়ে বিছানার উপরে পড়ল, হাঁটুতে একটু ব্যথাও পেল। পিছনে দাঁড়ানো ফিরোজ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুই হলি বেশ্যা। তোদেরকে শুধুমাত্র কয়েক মুহূর্তের আনন্দের জন্য বিছানাতেই মানাই, সংসারে না। তোরা হলি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, আর সংসার করার জন্য আরজুদের দরকার। বলে আর কখনো আরজুর জায়গা নেওয়ার চেষ্টা করবি না। তোর জায়গা কেবল এখানেই, কেবল আমার শরীর, তাও যতদিন আমি চাইব। আর আরজুর জায়গা আমার মনে, আমার ঘরে, আমার পুরো জীবনে, বুঝতে পেরেছিস? কথাগুলো বলেই ফিরোজ চলে গেল। টুম্পা বিছানার উপরে কান্নায় ভেঙে পড়ল। অদ্ভুত জীবন টুম্পার, চার দেওয়ালের মাঝে বন্দি, এই অন্ধকার জগতের মাঝে বন্দি। যে পুরুষরা নিজেদের আনন্দের জন্য ওদের কাছে আসে, সে পুরুষরাই সম্মান দেয় না। নিজেদের প্রয়োজন শেষ হলে এইভাবেই ঠিক ছুঁড়ে মারে, অমানুষের মতন আচরণ করে। অথচ ঠিক তেমনি একটা মানুষকে ভালোবেসে ফেলেছে টুম্পা। টুম্পা জানে ওই মানুষটাকে ভালোবাসা ওর অন্যায় হয়েছে, কিন্তু কি করবে? না পেলে ভালোবেসে তো থাকতে পারেনি। মানুষটা নিজের ভালোবাসার সরল স্বীকারোক্তি দিয়েছিল টুম্পাকে। টুম্পার গায়ে অন্য কারো ছোঁয়া লেগেছিল জন্য মানুষটা সহ্য করতে না পেরে কত ঝামেলাই না করল। এত অবহেলা অবজ্ঞার মাঝে যখন ওই মানুষটার কাছ থেকে এক টুকরো ভালোবাসা পেল, একটু যত্ন পেল, তখন যে টুম্পাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। তখন তো আর টুম্পা বুঝেনি সে ভালোবাসাটুকু শুধুমাত্র এই ঘরের বিছানার মাঝেই সীমাবদ্ধ। টুম্পার ভালোবাসা কখনো সংসারে পরিণত হতে পারবে না। ফিরোজ, পথ ছাড় আমার, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। আরজুর কথার প্রেক্ষিতে ফিরোজের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না, আর না সে নিজের জায়গা থেকে নড়ল। বেশ স্বাভাবিকভাবে বলল, শহরে গিয়ে কি নতুন কাউকে জুটিয়েছিস নাকি আরজু? আমার কথা বুঝি আজকাল মনে পড়ে না? আরজু কাট কাট গলায় বলল, তোর কথা আমার কোনো দিনও মনে পড়তো না ফিরোজ। আর আমি কাউকে জুটিয়েছি নাকি না জুটিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে এর মাঝে নাক গলানোর অধিকার আমি দেইনি। পথ ছাড়। আমার হবু বউ তুই, তোর সম্পর্কে জানার আর বলার অধিকার আছে আমার। আর্য ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, কি বললি তুই? তোর বউ? হাসালি ফিরোজ। এর চাইতে ভালো আমি রাস্তার কোনো কুকুরকে বিয়ে করে নিব, তবুও তোকে বিয়ে করব না। নিজের নামের সাথে তোর নামটা জড়ানোর আগে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব, তবুও তোর মতো দুশ্চরিত্রের বউ আমি হব না। আর্যর কথা শুনে ফিরোজ হু হু করে হেসে উঠল। হয়তো কটাক্ষ করলো আর্যকে। কোনো মজবুত খুঁটি ছাড়া আর্যর কণ্ঠের তেজটা যেন ফিরোজের কাছে খুবই হাস্যকর মনে হলো। আর্যর কাছে ফিরোজের এই হাসিটা খুবই নোংরা লাগলো। অবশ্যই এই ছেলের প্রতিটা বিষয় আর্যর কাছে নোংরা লাগে। ফিরোজ নিজের হাসি থামিয়ে বলল, বউ তো তুই আমারই হবি, ঠিক যেমন তোর বোন আমার ভাইয়ের বউ হচ্ছে। আমাকে আপার মতো দুর্বল ভাবিস না ফিরোজ। তোর থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমি নিজে মরতে পারি, তাহলে প্রয়োজনে তোকেও মারতে পারি। তোর ভাইকে বলে দিস যেন ওই বুড়ো আমার আপার সাথে ভালো ব্যবহার করে, তা না হলে ওর কপালেও দুঃখ আছে। আমাকে মারলে তোর কি মনে হয় তোর ভাই তোকে ছাড়বে? দুবার জেল থেকে ছাড়িয়ে এনেছি ওকে। ওর পিছনে এত টাকা ঢালছি কি এমনি এমনি নাকি? আমি কি তোকে একবারও বলেছি যে ওকে মারতে পারবো না? ওকে যদি নিজের ভাই ভাবতাম তাহলে মারতে পারতাম না, কিন্তু আমি ওকে এই সমাজের কলঙ্ক মনে করি, যাকে মারতে আমায় একটুও ভাবতে হবে না। সব কিছু এত সহজ ভাবিস না। যতই হোক দিন শেষে আমার ক্ষমতার শক্তির কাছে তুই খুবই নগণ্য। তোকে আমার থেকে বাঁচানোর মতনও কেউ নেই। ওই দেখ, দূরে তোর ভাই দাঁড়িয়ে আছে, তোর জন্য না, আমার জন্য। তুই ডাকলেও আসবে না। আর্য একবার ওদের দিকে একটু দূরে চায়ের দোকানে বসে কয়েকজন ছেলের সাথে আড্ডারত পৃথুলির দিকে তাকালো। ভাইয়েরা নাকি বোনেদের রক্ষা কবচ হয়, নিজের জীবন দিয়ে হলেও নাকি বোনের সম্মান রক্ষা করে। আর আর্যুর ভাই নিজে ওর বোনের সম্মান নষ্টের জন্য দায়ী।
ফিতুলের দিকে দৃষ্টি রেখে আরজু শান্ত কণ্ঠে বলল, কে বলল আমার ভাই? ও শুধু আমার বাবা মায়ের ছেলে, আমার ভাই না। আমার ভাই হওয়ার যোগ্যতা ওর নেই। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পিছন থেকে ফিরোজ ওর হাত টেনে ধরল। ফিরোজের ছোঁয়া অনুভব করতে আরজু যেন নিজের শরীরের উপর ঘৃণা জন্মালো। হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, তবে ফিরোজের শক্তির সাথে ঠিক পেরে উঠল না। হাত ছাড় ফিরোজ। ফিরোজের অভিব্যক্তি বদলে গেছে। চোখে মুখে তার লেপ্টে আছে এক অদ্ভুত মুগ্ধতা, আরজুর প্রতি মুগ্ধতা। হাতের বাঁধন তার শক্ত হলেও কণ্ঠটা বিষম নরম শোনালো এবার। স্বেচ্ছায় আমার হয়ে যা আরজু, খোদার কসম আমি ভালো হয়ে যাব। তুই যা বলবি তাই শুনব। তুই আমায় ভালোবেসে কাছে টানলে এই ফিরোজ তোর পায়ের কাছে বসে থাকবে। আরজুর মাঝে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। তাচ্ছিল্য বরা গলায় বলল, তোর মতো জানোয়ারের জায়গায় এমনিতেই পায়ের কাছেই হয়। আমিও তোকে বলছি, খোদার কসম তুই আমাকে নিজের বউ হিসাবে কখনোই পরিচয় করাতে পারবি না। ফিরোজ এবারে আরজুর হাতটা ছেড়ে দিল। শব্দ করে হেসে উঠল। এই মুহূর্তে ফিরোজের হাসিটা আরজুর কাছে স্বাভাবিক লাগলো না। ফিরোজ হাসতে হাসতেই আরজুকে বলল, তুই আমাকে ভালো হতে দিলি না। বললাম তোকে আমার হয়ে যা, সব ছেড়ে দিব। আমি জানি আমি কতটা নিকৃষ্ট, কিন্তু তোকে ভালোবাসি আমি। তুই শুধরে দিবি না তো আমায়? ঠিক আছে, তবে তোকে আমায় এ রূপে গ্রহণ করতে হবে। মিলিয়ে নিস আমার কথা। বিয়ে দেওয়ার জন্য তোমরা ওই 40 বছরের বুড়োকেই খুঁজে পেলে মা? ওর বউ ওকে ছেড়ে গেছে, ওর একটা বাচ্চা আছে, আর কাউকে খুঁজে পেলে না তোমরা? আর্যর এতগুলো কথার প্রেক্ষিতে ওর মা নাসিমা শক্ত কণ্ঠে বলল, তোমার বোন এমন কোন ভালো কাজ করেনি যে ওর জন্য এর থেকেও ভালো পাত্র খুঁজে পাবো আমরা। আর এই ছেলের মাঝে তো আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আর্য তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, খুঁজে পাবি কি করে? তোমাদের ঘাট থেকে বোঝা নামিয়ে ফেলতে পারছো, এটাই তো তোমাদের জন্য যথেষ্ট। মেয়ের বিয়ে দিতে পারলেই বেঁচে যাও, কিন্তু আদৌ সেখানে সে ভালো থাকবে কি না এই নিয়ে কোনো মাথা ব্যথাই তোমাদের মাঝে নেই। এর থেকে তো জন্মের পর একেবারে গলা টিপে মেরে ফেলতে পারতে মা। কথাটা বলার সাথে সাথে নাসিমা ঘুরে ওর গালে ঠাস করে একটা চড় বসালো। মেয়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে জাজালো কণ্ঠে বলল, কিছু বলি না জন্য দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। তোমাদেরকে জন্ম দিয়েছি আমি, এত বছর কষ্ট করে মানুষ করেছি, কৃতজ্ঞ থাকো। জন্ম যখন দিয়েছিলে তাহলে আমাদেরকে মানুষ করা তোমার কর্তব্য ছিল। অবশ্য মানুষ তো করতে পেরেছো আমাকে আর আপাকে, ছেলে তো কুলাঙ্গার বানিয়েছ। তবুও ওই জানোয়ারের প্রতি তোমাদের ভালোবাসা কমে না। আহ! কথার মাঝেই আরজু ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। পিছন থেকে কেউ একজন খুব শক্ত করে আরজুর চুলের মুঠিটা ধরেছে। গাড় ঘুরিয়ে তাকাতেই নিজের বড় ভাই ফিতুলকে দেখতে পেল, যে কিনা কটমটে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আর্য ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, ছাড়ো ভাইয়া, আমার লাগছে। লাগার জন্যই তো ধরেছি। তুই কুলাঙ্গার তো তুই নিজে কি শহরে গিয়ে 2-4টা ইংরেজি শিখে নিজেকে খুব বড় মনে করা শুরু করেছিস, তাই না? সত্যি করে বলতো, কি করিস তুই ওখানে? বাড়ি থেকে তো টাকা নিস না, তাহলে নিজের খরচ চালাস কি করে? ফিতুলের করা নোংরা ইঙ্গিতে আরজুর গা গিনগিন করে উঠল। ভাবতেও লজ্জা লাগে যে নোংরা মস্তিষ্কের মানুষটাও নিজের মায়ের পেটের ভাই। এদিকে নাসিমা ছেলেকে ইশারা করতে অগত্যা ফিতুলকে আরজুকে ছাড়তে হলো। ছাড়া পেয়ে আরজু ঘুরে দাঁড়িয়ে বলল, নিজে কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে নিজের খরচ চালাই, এছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। আর ভুলে যেও না, আমি টাকা নেই না, কারণ এই বাড়ি থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয় না। তো জেদ মেটানোর জন্য অযথা আমরা টাকা নষ্ট করতে যাবো কেন? কতবার করে বললাম যে ফিরোজকে বিয়ে করে নে, কিন্তু না, ভালো তো তোর সহ্য হবে না। শহরে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি করবি, সেটাই তোর পছন্দ। খবরদার ভাইয়া, আমার চরিত্রের উপর আঙুল তুলতে আসবে না। তুমি নিজে চরিত্রহীন, অন্য সবাইকে তোমার মতো ভেবো না। আর ভালো করতে চেয়েছিলে আমার, তাই না? ওই ফিরোজের সাথে বিয়ে দিতে চেয়েছিলে? ও তো তোমারই মতন বখাটে, বেকার, অমানুষ, চরিত্রহীন। এটাই আমার ভালো করার নমুনা? ফিতল নাসিমাকে বলল, ওকে চুপ করতে বলো মা, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আরজু ছলছল নয়নে নিজের মায়ের দিকে তাকালো। দৃঢ় কণ্ঠে বলল, তোমার সামনেই আমাকে এত বাজে বাজে কথা বলছে, তারপরও তুমি ওকে কিছুই বলবে না মা? একটু ওকে ভালোবাসো না আমাকে তুমি? নাসিমা গম্ভীর কণ্ঠে বলল, সে তো তুমিও নিজের বড় ভাইকে কম বাজে কথা শোনাওনি। এখন আর এই নিয়ে কোনো কথা হোক আমি চাই না। চুপচাপ ঘরে যাও। ফিতুল বাবা, তুমিও যাও। ফিতুল ঘরে চলে গেল। আর্য দু হাতে নিজের চোখের জল মুছে নাসিমাকে উদ্দেশ্য করে বলল, জন্ম তুমি আমাদের 3জনকেই দিয়েছ, কিন্তু মা হয়ে উঠতে পেরেছ শুধুমাত্র নিজের ছেলের।
হন হন করে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল আরজু। বিছানায় আর বসলো না, সোজা বারান্দায় প্রার্থনার কাছে চলে গেল। গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে প্রার্থনা। দেখে মনে হচ্ছে খুব গভীর ভাবনায় নিমগ্ন সে। আরজুর কর্কশ কণ্ঠে তার ভাবনার মাঝে ছেদ ঘটালো। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছুই হবে না। এ বিয়েটা করে কি প্রমাণ করতে চাইছো আপা যে তুমি বাবা মায়ের খুব বাধ্য মেয়ে? কোনো লাভ নেই এসব করে, শুধু তোমার জীবনটা শেষ হয়ে যাবে। প্রার্থনা মলিন হেসে আরজুর দিকে তাকালো। চোখে মুখে তার অসহায়ত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মলিন কণ্ঠে আরজুকে বলল, আমার জীবন শেষ হওয়ার আর কি বাকি আছে? একবার আমাকে ভালো করে দেখে বলতো, তোর কি মনে হচ্ছে যে আমি বেঁচে আছি? আমাকে জীবন্ত লাশের মতো লাগছে না? আরজুর চোখ দুটো ছলছল করে উঠল। জড়ানো কণ্ঠে বলল, এই বিয়েটা তোমায় করতে হবে না আপা। তুমি আমার সাথে ঢাকায় চলো, আমি তোমার সব খরচ চালাবো। দরকার পড়লে দুই বোন একবেলা না খেয়ে থাকবো, তাও তোমায় এই অশান্তির মাঝে আমি থাকতে দিব না। প্রার্থনা আরজুর গালে হাত রেখে বলল, তুই যে ছোট হয়ে নিজের বড় বোনের দায়িত্ব নিতে চেয়েছিস, এটাই অনেক। কিন্তু আমি তোর মাথার উপর এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিতে পারবো না। বিয়েটা আমাকে করতেই হবে। কেন এমন করছো আপা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টিউশনের ব্যবস্থা করে দিব। তুমি নিজের খরচ নিজেই চালাবে, বাড়িতে কাউকে কিছুই জানাবো না। আজ রাতে দুজন পালিয়ে ঢাকায় চলে যাব। আর আপত্তি করো না তুমি আপা। প্রার্থনা দু হাতে জড়িয়ে ধরল আরজুকে। এ বাড়িতে হয়তো একটা মাত্র মানুষই প্রার্থনার কথা ভেবেছে, বাকিরা আর কেউ ভাবেনি। অবশ্য যেখানে নিজের মায়ে ভাবছে না, অন্যদের থেকে আশা করাই ভুল। এমনিতেই আমার জন্য বাবার অনেক সম্মানহানি হয়েছে। অনেক কষ্টে একটা বিয়ে ঠিক করেছে, না হলে কেউ তো আমায় বিয়েই করতে চাচ্ছিল না। আমি চাই না আমার জন্য নতুন করে কোনো অশান্তি হোক। ভালোবেসে এমনিতেই আমি মৃত পাই। এবার না হয় শুধু আয়োজন করে আমার সমাধির ব্যবস্থা করা হবে। তার মানে তুমি আমার সাথে যাবে না, তাই তো? আমার জীবনে নতুন করে শুরু করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। তাহলে কিসের আশায় যাব তোর সাথে? তুই আমার চিন্তা বাদ দে, নিজের জীবনে চিন্তা কর। আমি চাই না আরও আমার জীবনের মতো তোর জীবনটাও শেষ হয়ে যাক। তোর জীবনের এত সংগ্রাম, এত কষ্ট, সব যে তাহলে ব্যর্থ হয়ে যাবে রে। আর তোর সাথে এই ব্যর্থ শব্দটা একদমই মানানসই না। আমি তোমায় বলেছিলাম আপা, ভালোবাসা বলতে কিছুই নেই, সব 2-4 দিনের মোহ। মোহ কেটে গেল আর তোমাকে একা রেখে চলে গেছে। ভালোবাসা মানে ধ্বংসের শুরু। আর ঠিক এই ভুলটার জন্য আজ তোমার এতটা কষ্ট। প্রার্থনা স্মিত হেসে বলল, যদি সত্যি ভালোবাসা বলতে কিছু না থাকতো, তাহলে তো আজ আমিও তাকে ভুলে অন্য পুরুষকে আপন করে নিতাম। শুধু মোহ কি আর এতদিন থাকে? ভালোবাসা আছে জন্যই আমি আজও সেই মানুষটাকে ঘৃণা করতে পারি না। ভালোবাসা আছে জন্যই আমি আজও তার দেওয়া ফুল যত্ন করে ডায়েরির বাজে রেখে দিয়েছি। ভালোবাসা আছে বলেই আজও তার কথা মনে করে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখ না, ভালোবাসা আছে জন্যই তো আমি আজও তার কথা ভাবছি আর হাসছি। আর্য চোখে মুখে কাঠিন্যতার ছাপ উঠে উঠল। কণ্ঠে একরাশ ঘৃণা সমেত বলল, ভালোবাসার অস্তিত্ব যদি এতটাই স্পষ্ট হয়, তাহলে কোথায় হারিয়ে গেল তোমার সেই প্রেমিক? যদি ভালোবাসা থেকেও থাকে, তাহলে এমন ভালোবাসাকে আমি ঘৃণা করি যা কেবল কষ্টই দিতে জানে। শীতের সকাল, বাহিরে কুয়াশায় কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। খোলা জানালা দিয়ে বাড়ির পাশের ফুলের গাছগুলো থেকে হালকা মিষ্টি সুবাস ভেসে আসছে। ঘড়িতে তখন সকাল 8:15। এমনিতে দিনে গ্রামের বাড়িতে এই সময়টাকে অনেক বেলা মনে হয়, কিন্তু আজকে তেমন কোলাহলের শব্দ পাওয়া যাচ্ছে না। এর অবশ্য দুটো কারণও আছে। আজ শুক্রবার, বাড়ির কর্তাদের কাজে যাওয়ার ঝামেলা নেই, ফলে গৃহিণীদেরও আর সকাল সকাল রান্নাবান্না শেষ করে তাদের কর্তাদের খাবার পরিবেশনের তাড়া নেই। তার উপর আবার ঠান্ডা, যে যার ঘরে হয়তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বাহির থেকে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল আরমানের। অনিচ্ছা সত্ত্বেও গায়ের কম্বলটা সরিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসল। জানালা দিয়ে বাহিরের পরিবেশটা দেখতে আরমানের মনটা পুরপুরে হয়ে গেল। সঙ্গে সঙ্গে শীতল বাতাসে আরমানের গা শিউরে উঠল। তৎক্ষণাৎ আবার কম্বলটা গায়ে তুলে জড়ালো। শীতকাল আরমানের বেশ পছন্দ, তবে আজকাল কেন যেন তার শীতকালের থেকেও বর্ষাকালটা একটু বেশি ভালো লাগে। বর্ষার বৃষ্টির কথা ভাবলে মস্তিষ্কে কিছু দৃশ্য ভেসে ওঠে। ফিরে যেতে ইচ্ছে করে আবারও সেই ঠিক মুহূর্তটাতে। আর ইচ্ছে করে সময়কে থামিয়ে দিয়ে এক দৃষ্টিতে সে নাম না জানা রমণীর দিকে তাকিয়ে থাকতে। আরমান কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ল।
তবে এবারে উদ্দেশ্য ঘুমানো নয়, বরং কাউকে মনে করা। অতীত। এক বন্ধুর আবদারে একটা পার্কে এসেছে আরমান। সচরাচর এদিকে তার আসা হয় না, কিন্তু আজকে নিজের বেস্ট ফ্রেন্ডের অনুরোধে আসতে হয়েছে। একটা বেঞ্চের উপর বসে আছে আরমান, কিন্তু সেই ছেলে দেখা নেই, ফোনটাও ধরছে না। এদিকে আকাশের অবস্থাও তেমন ভালো না, যে কোনো সময় ধরণীতে বৃষ্টি নামবে। গাছপালাগুলোতেও খুশিতে মেতে উঠেছে, বাতাসের কারণে ধুলো উঠছে। এরই মাঝে আরমান খেয়াল করলো দু এক ফোঁটা করে বৃষ্টি পড়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর বসে থাকলে আরমানকে আজ কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হবে, সেটা আন্দাজ করতে উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। মনে মনে হাজারটা গালি দিল নিজের বন্ধুকে, সাথে প্রতিজ্ঞা করলো যে আর কোনোদিন বন্ধুটাকে এই জায়গায় আসবে না। আরমান এসব ভাবনার মাঝে তুমুল বেগে বৃষ্টি শুরু হলো। আশেপাশে যে দু একজন মানুষ অবশিষ্ট ছিল, তারাও একটা ছাউনির আশায় ছুট লাগালো ওদের পিছু পিছু। আরমান ছুট লাগাতে নিল, কিন্তু কয়েক সেকেন্ডের বৃষ্টিতেই সে প্রায় ভিজে গেছে। ফলস্বরূপ কোনো ছাউনির নিচে যাওয়ার জন্য তার মাঝে কোনো তাড়া দেখা গেল না। বৃষ্টিটা উপভোগ করতে লাগলো। হুট করে কানে একটা মিষ্টি গলার গানের আওয়াজ ভেসে এলো আরমানের, কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এবার মনোযোগ দিয়ে কণ্ঠের উৎপত্তিস্থল খোঁজার চেষ্টা করলো। আশেপাশে তাকালো, কোনো সাউনিও নেই। তাহলে বৃষ্টির মাঝে কোন পাগল গান গাইছে? ব্যাপারটা জানার জন্য ভীষণ কৌতূহলী তৈরি হলো আরমানের মাঝে, কিন্তু এখন আর গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না। আরমান বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। মিনিট খানেকের ব্যবধানে আবারও আরমানের কানে সে একই কণ্ঠ ভেসে এলো। আজ ঝড়ো ঝড়ো বাদল মুখর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো বাদল মুখর দিনে। আশেপাশে তাকাতে আরমান ডান দিকে গাছপালার ডালের ফাঁক-ফোকর ভেদ করে কালো চুড়িদার পরা একজোড়া পা দেখতে পেল। লম্বা একটা সারি ধরে পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ফুলের গাছ লাগানো। ফলে গাছগুলো ভেদ করে রমণীকে দেখতে পেল না আরমান। সেগুলোকে পাশ কাটিয়ে অপর পাশে গেল। এই দিকটাতে যে দোলনা আছে সেসব আরমানের জানা ছিল না। অবশ্য জানবে কি করে, আজই তো প্রথম এসেছে। কিন্তু এখানে মনে হচ্ছে প্রায় কারো খোঁজে আসতে হবে। কালো সালোয়ার কামিজ পরে একটা মেয়ে দোলনায় বসে একাই দোল খাচ্ছে। দোলনার গতি কমে গেলে নিজেই আবার কষ্ট করে গতি বাড়ানোর চেষ্টা করছে। আপন মনে গান গাইছে সে। চুলগুলো ভিজে চুপচুপে হয়ে আছে, কপালে পড়ে থাকা চুল বেয়ে টুপটাপ করে পানি পড়ছে। গায়ের রং ফর্সা না হলেও আবার কালোও না, ঠিক শ্যামলাও বলা চলে না। তবে দেখে মনে হচ্ছে একটু যত্ন নিলে তাকে ফর্সাদের তালিকায় রাখা যায়। মুখে 2-3 জায়গায় তার ব্রণের দাগ, নাকের ঠিক উপরে একটা কালো তিল। মেয়েটা যে দেখতে সুন্দর তেমন না, তবে সুন্দর। এবং যতটুকু সুন্দর তাতে আরমানির দৃষ্টি থমকাতে বাধ্য। মেয়েটা আশেপাশে কারো উপস্থিতি এখনও খেয়াল করেনি। অবশ্য না করারই কথা, সে তো চোখ দুটো বন্ধ করে আপন মনে গান গাইছে। আরমানও আলাদা করে কোনো শব্দ করেনি, যার দরুন মেয়েটা তার উপস্থিতি লক্ষ্য করবে। এদিকে বৃষ্টি আর বাতাস দুটোর বেগই ক্রমশ বাড়ছে। ক্ষণে ক্ষণে আবার মেঘের গর্জনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আরমানের খুব ইচ্ছে করছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। অনেক ভেবে সাহস সঞ্চয় করে বলেই ফেলল, মনটা বোধহয় অন্য কাউকে দিয়ে দিয়েছেন, সেজন্য আর কিছুতেই ভালো লাগছে না সেটা। কিংবা হয়তো কোনো অসুখে মনটা মরে গেছে। ঠিক বললাম তো? অপরিচিত পুরুষালী কোনো কণ্ঠস্বর কানে যেতে আরজুর গানের গলা থেমে গেল। ওড়না দিয়ে মাথাটা ঢেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই পিছন থেকে আরমান বলে উঠল, প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন? আরজু ফিরে তাকালো না, গম্ভীর কণ্ঠে বলল, আমার মনের খবর জানাতে পারি এমন পরিচিত কিংবা গুরুত্বপূর্ণ মানুষ আপনি নন। তবে এতটুকু বলতে হচ্ছে, আপনার আগমন না ঘটলে আমার মনটা সত্যি ভালো হয়ে উঠত। শুকরিয়া করুন যে আমার আগমন ঘটেছে। আশেপাশে তাকিয়ে দেখেছেন একবারও? আদৌ কেউ আছে কিনা এখানে? এই পুরো জায়গাটা খালি। এসব জায়গা একটা একলা মেয়ের জন্য নিরাপদ না। আমার প্রতিদিনের বিশ্রামের জায়গা এটা। আশপাশটা সম্পর্কে আমার ধারণা আছে। খারাপ কিছু কখনো খেয়াল করিনি কিংবা শুনিনি। বিপদ কিন্তু বলে কই আসে না, যেমন আপনি। আরজুর এমন প্রশ্নে আরমান থতমত খেল। মেয়েটা একটু বেশি স্পষ্ট কথা বলে। আমাকে আপনার বিপদ মনে হচ্ছে? হতেও তো পারেন। তাহলে কি আপনাকে সাবধান করতাম আমি? হয়তো ভালো সাজতে চাইছেন, কিন্তু এমনটা আমি কেন করতে চাইব? যে কারণে একবারই আমার সাথে কথা বলতে এসেছেন সেই কারণে। আরমান বুঝলো এই মেয়ের সাথে যুক্তিতে পেরে উঠবে না। অগত্যা অন্য প্রসঙ্গ নিয়ে বলল, আপনার নামটা জানতে পারি কি?
আরজু স্বাভাবিক কণ্ঠে বলল, না, আল্লাহ হাফিজ। কথাটা বলে আরজুও সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের পলকে সে চলে গেল। আরমান যেন এখনো একটা ঘোরের মাঝে আছে। মেয়েটা বড্ড ঠাস ঠাস করে প্রতিটি কথার উত্তর দিয়ে দেয়। এতগুলো কথা বলল, অথচ একবারের জন্য আরমানের মুখের দিকে তাকালো না, কোনো আগ্রহ নেই। তবে এত কিছুর মাঝে একটা কাজের কাজ হয়েছে, আর তা হলো আরমান জানতে পেরেছে যে আরজু প্রতিদিন এখানে আসে। এখন মনে হচ্ছে আরমানকেও নিয়ম করে এই জায়গায় আসতে হবে। বর্তমান পুরনো কথাগুলো ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ছিল আরমান। আর এবার বাহিরে থেকে মায়ের ডাকের পাশাপাশি দরজায় জোরে জোরে করাঘাতের আওয়াজও হলো। এত জোরে আওয়াজ কানে যেতে আরমান দরপড়ে উঠে বসল। কয়েক সেকেন্ডের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। স্বাভাবিক হতে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতে আমেনা বেগম মৃদু রাগী কণ্ঠে বললেন, সে কখন থেকে তোকে ডাকছি খেতে আসার জন্য? এত বেলা অবধি কিসের ঘুম? খাবার টেবিল তোর বাবা অপেক্ষা করছে তোর জন্য, তাড়াতাড়ি আয়। কথাটা বলে আমেনা বেগম চলে গেলেন। তিনি যেমন জ্বরের গতিতে এসেছিলেন, ঠিক তেমনি জ্বরের গতিতেই চলে গেলেন। আরমান আর কিছু না ভেবে হাত মুখ ধুয়ে পানি খেতে চলে গেল। কাল সকালের বাসে আমি চট্টগ্রাম ফিরে যাব। ডাইনিং টেবিলে আর্য কথাটা বলতে বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটার মতো পরিস্থিতি তৈরি হলো। প্রার্থনা ব্যর্থ দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকালেন, যিনি রক্তচক্ষু নিয়ে আর্যর দিকে তাকিয়ে আছেন। অথচ মেয়েটা সেসবে কোনো মাথা ব্যথা নেই, চুপচাপ আপন মনে খেয়ে যাচ্ছে। প্রার্থনা বুঝলো আজ আবারও একটা অশান্তি হবে। প্রার্থনার ভাবনার মাঝে মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে আর্যকে বলল, 1 সপ্তাহ পর তোমার বোনের বিয়ে, সেটা তুমি জানো না? আর্য খেতে খেতে স্বাভাবিক কণ্ঠে বলল, না জানার তো কিছু নেই, তারপরও যাওয়ার কথা বলছো কোন আক্কেলে? আর্য এবার খাওয়া ছেড়ে নিজের বাবার দিকে তাকালো। দৃষ্টি তার অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক। বিয়েটা আপার, আমার থাকা না থাকাতে কিছুই যায় আসে না। বড় বোনের বিয়েতে ছোট বোন কেন নেই, এই নিয়ে পাত্রপক্ষের লোকজন প্রশ্ন করলে তখন কি উত্তর দেব আমরা? আর্য নির্বিকার ভঙ্গিতে বলল, ওদের কথার কিংবা ভাবনার এত গুরুত্ব আমার কাছে নেই। তারপরও যদি আপনার মান সম্মানে খুব বেশি আঘাত লাগে, তাহলে বরং বলে দিবেন যে মরে গেছে প্রার্থনা ছোট বোন। ব্যাস, কথার ভাবনা দুটোই শেষ। আর্য কথাটা বলে উঠে চলে যেতে নিলে মোমেন সাহেব পুনরায় প্রশ্ন করে উঠল, চট্টগ্রাম ফেরার এত তাড়া কিসের তোমার? কি এমন কাজ করো, নাকি কেউ অপেক্ষায় আছে? আর্য মোমেন সাহেবের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ফিথুল বলে উঠল, বোঝো না বাবা, কিসের এত তাড়া? পেট চালাতে হবে তো তারই ব্যবস্থা করতে হবে। হয়তো আগে থেকে অনেককে বলে রেখেছিল, তাই এখন ফেরত যাওয়া ভীষণ তাড়া। ফিথুলের এমন নোংরা কথা শুনে প্রার্থনার নিজেরই ভীষণ লজ্জা হলো। অনেক সাহস সঞ্চয় করে ফিথুলকে বলল, নিজের বোনের সম্পর্কে কথা বলার আগে একটু তো ভেবে বলবে ভাইয়া। যা জানো না অযথা সেটা নিয়ে কথা কেন বলছো? ওর পরিশ্রমের প্রতি নোংরা ইঙ্গিত করা ছেড়ে দাও। প্রার্থনার কথাটা শেষ হতে না হতেই ফিথুলের হিংস্র কণ্ঠ ওকে থামিয়ে দিল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই চুপ কর, তোর মতন নষ্টা মেয়ের মুখে এসব কথা শুনলে আমার বমি পায়। প্রেমিকের সাথে ফুর্তি করতে গিয়ে ধরা খেয়ে এসে আবার নীতিবাক্য জারছে। অপমানে লজ্জায় প্রার্থনা দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো ভাই যে নিজের বোনকে এভাবে অপমান করতে পারে, সেটা ফিথুলকে না দেখলে হয়তো কেউ বুঝবে না, তাও আবার বাবা মার সামনে। তার থেকেও বেশি অবাক করা কথা হলো, নিজের বাবা মা ছেলেকে শাসন করে চুপচাপ মেয়েকে অপমানিত হতে দেখেছে। প্রার্থনা কান্না জড়িত কণ্ঠে বলল, আমি নোংরা কিছুই করিনি। কথাটা বলার সাথে সাথে ফিথুল প্রার্থনার দিকে তেড়ে এসে ওকে মারতে উদ্যত হলে ওদের থেকে একটু দূরে দাঁড়ানো আর্য টেবিলের ওপর থেকে একটা স্টিলের গ্লাস নিয়ে ফিথুলের দিকে ছুঁড়ে মারল। খুব জোরে ব্যথা না পেলেও এতে ফিথুলকে আটকাতে সফল হলো। আর্য না আটকালে আজ আবারও প্রার্থনাকে নিজের ভাই নামক কসাইয়ের হাতে মার খেতে হতো। এদিকে আর্যর পর আঘাতে ফিথুল যেন আরও বেশি হিংস্র হয়ে উঠল। এবার আর্যর দিকে তেড়ে যেতে নিলে আর্য টেবিলের উপর থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে সাবধানী গলায় ফিথুলকে উদ্দেশ্য করে বলল, আর একবার যদি আমার দিকে এগিয়েছ তুমি, তাহলে কিন্তু আজ সত্যি ভুলে যাব যে মানুষ হত্যা মহাপাপ। এই পাপই কিন্তু আমি করব। যদি আমার গায়ে আজ তোমার হাত পড়েছে, তবে কিন্তু তোমার শরীর থেকে রক্ত বের করতে আজ আমি দুবার ভাবব না। ফিতুল আবারও ক্ষিপ্ত গলায় আরজুকে কিছু বলতে নিলে মোমেন সাহেব ধমক দিয়ে থামিয়ে দিলেন। রাগী কণ্ঠে বললেন, তোমরা কি শুরু করেছ? যার যা ইচ্ছে হচ্ছে তাই করছো, তাই বলছো? আমি তো এখানে উপস্থিত আছি। আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আপনি না বললে তো বুঝতেই পারতাম না যে আপনি এখানে উপস্থিত আছেন। তা কেন আছেন?
আমার মায়ের এই গর্বের কলঙ্কটা আমার সাথে কি করে সেসব দেখতে, নাকি নতুন করে আবার আপনিও কোনো তামাশা করবেন? নিজের সীমা ছাড়িও না আরজু, এই কথাটা আগে নিজে ছেলেকে বলুন। আর এই যে সৎ, নীতিবান, ভদ্র, সুশীল ফিথুল হাসান তোমাকে বলছি, আপা কোনো নষ্টামি করতে গিয়ে ধরা পড়েনি। তোমরা একটা স্বাভাবিক বিষয়কে নিজেদের স্বার্থে কাজে লাগানোর জন্য রংসং মাখিয়ে সেটাকে নোংরা করে তুলেছ। তুমি নিজে যখন নষ্টামি করো তখন তোমার এসব বমি বমি ভাব কোথায় যায়? তুমি যখন অন্যের বউকে ভাগিয়ে নিয়ে আসো তখন এসব মনে থাকে না? আপা অন্তত তেমন কারো বরের সাথে প্রেম করেনি। তোমাকে দেখলে না আমার বমি পায়। বাবা আর্যকে থামতে বলো, এরপর কিন্তু তুমি আমায় আটকাতে পারবে না। আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আর্য বক্র হেসে বলল, তবে মনে রেখো আমিও খুনির বোনই হব। দুজনের শরীরে একই রক্ত বইছে কিনা, একই বাপের ছেলে মেয়ে আমরা। তুমি এর আগে কতগুলো খুন করেছো জানি না, তবে জেনে রাখো আমার হাতেই তুমিই প্রথম হবে। নাসিমা বুঝলেন যে পরিস্থিতি হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে, এরপর যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আরজুকে দু চারটে কথা শুনিয়ে জোর করে তিনি ফিতুলকে নিয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে ফিতুল যেন চোখের ইশারায় আরজুকে শাসিয়ে গেল, ওর থেকে যেন সাবধানে থাকতে বলল। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকিয়ে থাকলো। কেন যে আরজু এই মানুষটার কাছে আশা করে যে উনি আরজুর পাশে দাঁড়াবে কে জানে। আজ অবধিতে কখনোই কোনো বিষয়ে সমর্থন করেনি আরজুকে, তারপরেও আশা করে হয়তো বাবা বলে। আরজুর ভাবনার মাঝে মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাল চট্টগ্রামে যাওয়া হচ্ছে না তোমার। আগে তোমার বোনের বিয়েটা হয়ে যাক, তারপর যেখানে ইচ্ছে যেও। তখন জাহান্নামে গেলেও আমার আফসোস থাকবে না। জাহান্নামেই তো আছি, আবার কোন জাহান্নামে যেতে বলছেন? এর চেয়েও নিকৃষ্ট জায়গা আছে নাকি? এর থেকেও আরও কষ্টে থাকা যায় এমন কোনো জায়গা আছে? জায়গা যে আছে জানতাম না। খোদা তো তার বান্দাদের জন্য দিয়ে দুনিয়াতেই জাহান্নাম দেখিয়ে দিল। আর কত শাস্তি পাবো? প্রার্থনার বিয়ে না হওয়া অবধি তুমি যাবে না কোথাও। চোখের সামনে 40 বছরের বুড়োর সাথে আপার বিয়ে আমি দেখতে পারবো না। অন্যের জীবন নষ্ট হতে দেখতে আপনারা খুব পছন্দ করেন, তাহলে বরং ওটা আপনারাই দেখুন। আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমার মাঝে একটু হলেও মনুষ্যত্ব আছে, তাই এসব আমি সহ্য করতে পারবো না। আমি যখন বলেছি যাব, তার মানে যাবই। কথাটা বলে আর্য চলে যেতে নিলে পিছন থেকে মোমেন সাহেব হুঁশিয়ারি দিয়ে বলল, মনে রেখো কাল যদি তুমি আমার কথা অমান্য করে বাড়ির বাহিরে পা রেখেছ, তাহলে কিন্তু আর কোনো দিন এই বাড়িতে পা রাখতে পারবে না। এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। যা করবে ভেবেচিন্তে করবে। আরজু পিছন ফিরে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আলহামদুলিল্লাহ। ওই যে একটা কথা আছে না, যে চিটকিনি দরজা দুপাশেই থাকে, মনে রাখবেন আমিও ঠিক সেটাই করব। বছরে 2-1 বার আসতাম আপার জন্য, সে আপাই যদি না থাকে এমনিতেও আর এই জাহান্নামে আসবো না। আমার আপা হচ্ছে মরুভূমির বুকে ফোটা এক পবিত্র ফুল। অত দূর থেকে মাঝে মাঝে ওর আবদারে ওকে সতেজ করতে আসতাম, কিন্তু এখন তো আপনারা সেই ফুলটাকে উফড়ে ফেলছেন। কিসের খোঁজে আমি আসবো তাহলে? কথাটা বলে আর্য সেখান থেকে চলে গেল। ফিসু ফিসু প্রার্থনাও গেল। মোমেন সাহেব ওর যাওয়ার পথে কটমটে দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শুধু। এই মেয়ের কথা যুক্তির সাথে তিনি কোনো দিনও পেরে উঠতে পারেননি। আর নিজের এই পরাজয়েই হয়তো আর্যর প্রতি ওনার রাগের সব থেকে বড় কারণ। মেয়েদের কাছে হেরে যাওয়া মানে যে পুরুষত্বে প্রশ্ন ওঠা, যা ভীষণ অসম্মানজনক। তুই সত্যি আমার বিয়েতে থাকবি না আরও? প্রার্থনার প্রশ্নে আর্য গম্ভীর গলায় নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে কেন বলছো? বলো তোমার জানা যায় আমি থাকবো কিনা। প্রার্থনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, তোর কথাই মেনে নিলাম। তা আমার জানাজায় থাকবি না তুই? আমার আবার জানাজায় থাকতে পারবো না আমি, আমায় ক্ষমা করে দিও তুমি। তুই না বলতি যে আমার বিয়েতে তুই নিজের হাতে সাজিয়ে দিবি আমাকে? প্রার্থনার এই কথার প্রেক্ষিতে আর্য থমকালো। নিজেদের জীবন নিয়ে তাদের কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সময়ের বিবর্তনে আজ সব শেষ। আর্যকে চুপ করে থাকতে দেখে প্রার্থনা পুনরায় বলল, সাজাবি না তোর আপাকে? আর্য তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, বিয়ের জন্য সাজাতে চেয়েছিলাম আপা, তোমার জানাজার জন্য না। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তোমায় কবরে পাঠাবো এতটা সাহসী তোমার আরও এখনো হয়নি। বাবা মা ভাইয়ের সাথে তর্ক করতে পারি, ঢাকা শহরে একা থাকতে পারি, অনেক রাতে বাড়ি ফিরতে পারি, কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ উপড়ে ফেলতে পারি, কিন্তু তোমাকে সাজাতে পারবো না আমি। কথাটা বলে আরজু আবারও নিজের কাজে মনোযোগ দিল। প্রার্থনা আনমনে কিছু একটা ভেবে আরজুকে প্রশ্ন করল,
তুই তো বিশ্বাস করিস আরু যে আমি কোনো নোংরামি করিনি, তাই না? আর্যর কাজের হাতটা থেমে গেল। শীতল দৃষ্টিতে প্রার্থনার দিকে তাকালো। বিশ্বাস না করলে কি তখন ওভাবে প্রতিবাদ করতে বাবা? তাহলে এই নিয়ে কিছু শুনতে চাইলি না কেন? নিজের আপাকে এমন নোংরাম প্রশ্ন করতে আমার বিবেকে বাঁধবে। সব থেকে বড় কথা, আমি জানি তুমি খারাপ কিছু করতে পারো না, তাহলে অযথা জিজ্ঞেস করতে যাব কেন? আমি যখন কলেজে যেতাম ওই সাহিত্য আমাকে এক নজর দেখার জন্য রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকতো। জানিস, শুধু আমায় দেখতো, কখনো কথা বলার চেষ্টা করেনি, আর না কখনো পিছু নিত। এরকম চলতে চলতে কেমন করে যেন আমারও ওকে ভালো লাগতে শুরু করলো। ঝড় বৃষ্টি কিচ্ছু মানতাম না। আমি ছাতা নিয়ে কলেজে যেতাম, আরও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না আপা? এক সময় সে তোমাকে দেখার জন্য কত কষ্ট করেছে, আর এখন তুমি তার প্রতীক্ষায় কত প্রহরী না কাটাচ্ছ। অথচ সে বিদ্যুতের মতন তোমাকে ছেড়ে পালিয়ে গেল। একটাবারও ভাবলো না যে এই ঘটনার পর তোমার কী অবস্থা হতে পারে? এটাই ভালোবাসা, তাই না আপা? আর্য শেষের বাক্য ভালোবাসার শব্দটার প্রতি প্রকাশ পেল তাচ্ছিল্য আর একরাশ ঘৃণা। ভালোবাসার শব্দটাকে যেন সে বিশ্বাসই করতে পারে না। তার জীবনের সব থেকে ঘৃণিত শব্দ হচ্ছে ভালোবাসা। জানিস আরু, সেদিন সব কিছু যেন আগে থেকেই ঠিক করা ছিল। ভাইয়ারা যেন আগে থেকে জানতো যে আমি ওখানে থাকব। প্রার্থনার এমন কথা শুনে আর্য ব্রু কুঁচকাল। সন্দেহী কণ্ঠে বলল, তুমি বলতে চাইছো ফিরোজরা এসব করেছে? আমি নিশ্চিত না, তবে আমার ওটাই সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে? যখন আমি ওর সাথে দেখা করার জন্য দুপুরে সবার আড়ালে বাড়ি থেকে বের হয়েছিলাম, তখন আমার কোনো সমস্যা হয়নি। ওই সময়টাতে রোজ বাড়ির উঠোনে ফিরোজ আর ভাইয়া দলমল নিয়ে বসে থাকে। আমাকে অনেক লুকিয়ে বের হতে হয়, কিন্তু সেদিন ফাঁকা ছিল। সেদিন আমরা প্রথম পুকুর পাড়ের কাছে পুরনো বাড়িটার কাছে দেখা করেছিলাম। সচরাচর ওই জায়গাটা কখনো ফাঁকা থাকে না, কিন্তু সেদিন ছিল। আর কিছু না। মা আমাকে বের হতে দেখেছিল, কিন্তু কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। আমি আর সাহিত্য দুজনেই শুধু স্বাভাবিক কথাবার্তা বলছিলাম। হুট করে ফিরোজের ছেলেরা এসে হট্টগোল শুরু করে দিল। এরপর মানুষজন জড়ো হয়ে যাওয়ার পর ওকে মারতে আরম্ভ করলো। সবাইকে শুনিয়ে শুনিয়ে বলছিল যে বরদুপুরে পুরনো বাড়িতে নোংরামি করছি। সিসি, কি দেখে সব দেখে ফেললাম আমি। ঘৃণায় আরজুর শরীর টিরি করে উঠল। নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে বলল, তারপর? তারপর ভাইয়া বাবাকে নিয়ে এলো। ফিরোজ বলল আমাদের দুজনকে নাকি ওই পুরনো ঘরে একসঙ্গে পেয়েছে। আর আশ্চর্যজনকভাবে ঘরের দরজায় তালা খোলা ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন দরজাটা বন্ধ ছিল। ওই ঘটনার পরে আর সাহিত্য সাথে আমার দেখা হয়নি। গ্রামের সবাই বলে বিচারে নাকি ও আমার সব দোষ বলেছে। আমি নাকি জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলাম। থামো আপা, দয়া করে থামো। আমি আর শুনতে পারছি না। এরপরও তুমি ওই লোকের সাফাই গাইবে? আর্যর প্রশ্নের প্রেক্ষিতে প্রার্থনা দৃঢ় গলায় বলল, হ্যাঁ গাইব। তার কারণ ও যদি নিচে বাঁচার জন্য এমনটা করত, তাহলে নিজের মুখে নোংরামির কথা স্বীকার করলো কেন, যেখানে এমন কিছু ঘটেইনি? এই কথাটা স্বীকার না করলে তো ওর নিজেকে প্রমাণ করতে আরও সুবিধা হতো, তাই না? বেশ, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমার প্রশ্ন একটাই, উনি যদি তোমাকে ভালোবেসে থাকেন, তাহলে কোথায় এখন? ছেড়ে গেলেন কেন? এই পর্যায়ে এসে প্রার্থনা থেমে গেল। এই প্রশ্নের উত্তর তো ওর নিজের কাছেও নেই। প্রার্থনা তো নিজেই হাতড়ে বেড়াচ্ছে এর উত্তর। ওকে চুপ করে থাকতে দেখে আরজু নির্জীব কণ্ঠে বলল, তোমার ভালোবাসা হেরে গেছে আপা। আমি জানি পুরো ব্যাপারটার সাথে ফিরোজ আর আমাদের কুলাঙ্গার ভাই জড়িত। আর আমি এটাও জানি তোমার উনিও খুব ভালোভাবে এসব কিছু জানতেন। এখন উনি কিসের ভয়ে না লোভে পড়ে এমন করছেন সেটা আমি জানি না, তবে উনিও অপরাধী। কথাটা বলে আরজু উঠে বারান্দায় চলে গেল। প্রার্থনা ফেল ফেল করে সেদিকে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবল, সত্যি কি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম? রাত তখন 3টা বাজে। এই সময়টাতে অবশ্য মাঝরাতেই বলা চলে। ঘরের দরজায় খুব হালকাভাবে করাঘাতের শব্দ পেতেই আরজু আর প্রার্থনার ঘুম ভেঙে গেল। আরজু চোখ খুলে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরজু প্রথমে ভেবেছিল হয়তো সকাল হয়ে গেছে, সেজন্য মা ঘুম থেকে উঠতে বলছে। আরজু বিস্ময় ভরা দৃষ্টিতে পাশে থাকা প্রার্থনার দিকে তাকালো। প্রার্থনা ইশারায় সময়টা জিজ্ঞেস করতে আরজু বলল 3টে বাজে। সঙ্গে সঙ্গে প্রার্থনার চোখ কপালে উঠে গেল। দুজনেই আবার একটু ভয় পেল। দরজায় করাঘাতের শব্দটা এখন দুজনের কানে ভয়ঙ্কর লাগছে। এত রাতে তো কখনো কেউ আসেনি, আর না আজ আসার কথা।
আর্য কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়িয়ে দৃঢ়পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এই সাহসী মেয়েটারও আজ ভীষণ ভয় করছে। এ বাড়িতে নিজের মানুষগুলোই যে ওদের শত্রু। দরজার কাছে দাঁড়িয়ে আর্য মৃদু কম্পিত গলায় আগন্তুকের পরিচয় জানতে চাইল, কিন্তু কারো কণ্ঠ শুনতে পাওয়া গেল না। এবারে আর না খুলে উপায় নেই। আর্য লম্বা একটা শ্বাস ফেলে মনে মনে সাহস সঞ্চয় করে দরজাটা খুলল। দরজাটা খুলতে হন্তদন্ত পায়ে ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন নাসিমা। এই সময় ওনাকে এই ঘরে দেখে বিস্ময়ে দুই বোনেরই মুখ হা হয়ে গেল। কিন্তু নাসিমার চোখ মুখের অবস্থা একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা বা ভয়ে আছেন। কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা পাওয়া যাচ্ছে। সেগুলো আসলে মুছে নিয়ে আর্যকে উদ্দেশ্য করে দৃঢ় গলায় বললেন, নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে এখনই তোমায় সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নাসিমার মুখ থেকে এমন কথা শুনে দুই বোনই ভড়কালো। এইমাত্র ঘুম থেকে উঠেছে, তার উপর এমন অপ্রত্যাশিত কথা যেন ওদের মস্তিষ্ক ঠিক নিতে পারছে না। মা, কি হয়েছে? একটু স্পর্শ করে বলো তো আমাকে। নাসিমা আর্যর মুখ চেপে ধরে চাপা গলায় বললেন, আস্তে কথা বলো, কেউ শুনে ফেললে আমরা কেউই আর বাঁচতে পারবো না। প্রার্থনা আর আর্য দুজনের হৃদয়ের মাঝে গভীর বাজের সৃষ্টি হলো। আর্য নিজের মুখ থেকে মায়ের হাতটা সরিয়ে গম্ভীর গলায় বলল, ভয় পেও না, ঠিকভাবে বলো কি বলতে চাইছ। আজ তুমি তোমার বাবা ভাইকে যে অপমান করলে, তুমি কি ভেবেছ ওর এর প্রতিশোধ নেবে না? ফিরোজের সাথেও তো ঝামেলা করেছ, ওকে চুপ করে থাকবে বলো? তোমার মনে হয় কি করবে? মেরে ফেলবে আমাকে? প্রয়োজনে সেটা করতে ওদের হাত কাঁপবে না। ফিরোজ অন্য জায়গায় গিয়েছে জন্য বেঁচে গেলে আজ। ও বলেছে কাল সকাল 10টার মাঝে আসবে। তারপর প্রার্থনার বিয়ের আগে তোমার আর ফিরোজের বিয়ে দেবে ওরা। তাই বলছি সকাল হওয়ার জন্য অপেক্ষা করো না। এই নরকের মাঝে ফাঁসতে না চাইলে বেরিয়ে যাও। ওরা সকাল 8টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু তোমাকে পাহারা দেওয়ার জন্য কাল উঠতেও পারে। আর্যর মাথা কাজ করা বন্ধ করে দিল। এত রাতে একা মেয়ে কী করে যাবে? বাসের টিকিট কাটাও শেষ, এদিকে হাতে বেশি টাকা পয়সাও নেই। সব থেকে বড় কথা, এই সময়টা একটা মেয়ের জন্য বাহিরের পরিবেশ একটুও নিরাপদ না। আর্য নিজেকে যতই সাহসী দাবি করুক, কিন্তু এই বিষয়গুলোতে সে খুবই ভীতু। পশুগুলোর সাথে একা পেরে উঠবে না সে। দপ করে বিছানায় বসে পড়ল। প্রার্থনা উৎকণ্ঠিত গলায় নাসিমা বেগমকে বলল, কিন্তু মা, এত রাতে আরও একা একা কী করে যাবে? নাসিমা আর্যর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, পারবে, ও সব পারবে। আর্য যেন নিজেই সাহস করে এই কথাটা বলতে পারছে না। জো পারবে। আবার ভয় করছে এটা ভেবেও, যদিও ফিরোজের লোকেরা ওকে ধরে ফেলে। কথার জোরে তো ওদের সাথে ফেরে ওঠা সম্ভব না। আর্যকে চুপ করে থাকতে দেখে নাসিমা তাড়া দিয়ে বললেন, চুপ করে বসে আছো কেন? তাড়াতাড়ি তৈরি হও, খুব দরকারি জিনিসগুলো নিয়ে যাও, শুধু এত ভেবো না। এখন দেরি করলে আর কখনো নিজের জীবন নিয়ে ভাবার সুযোগ পাবে না। এতদিন সবার সাথে লড়াই করেছ, নিশ্চয়ই বন্দি জীবন কাটানোর জন্য না? সত্যি তো, আর্য তো এই বন্দি জীবন কাটানোর জন্য এতদিন এত সংগ্রাম করেনি। আর্য তো একটু বাঁচতে চেয়েছি স্বাধীনভাবে। ও তো এতটা দুর্বল না। যা হবে দেখা যাবে, কোনো না কোনো পথ ঠিকই পেয়ে যাবে। তাড়াহুড়ো করে প্রার্থনার বরকার হিজাব পরে মুখ ঢেকে ফেলল। শুধু চোখ দুটো বের করে রাখলো। আসার সময় যে ব্যাগ নিয়ে এসেছিল সেটাও নিল না। হাত ব্যাগে দরকারি কয়েকটা জিনিস আর টাকাগুলো তুলে নিল। এসবের মাঝে আসমকা আর্যর মনে একটা প্রশ্ন এলো, নাসিমা কেন আমায় সাহায্য করলো? ওকে। নেকআপটা খুলে নাসিমার দিকে সন্দেহী দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল, তুমি আমাকে কেন সাহায্য করছো মা? ধরতে গেলে তুমিও তো ওদেরই দলের লোক। এখন এসব কথা বলার সময় না। আমি কার দলের লোক সেসব এখন ভেবে তোমার কোনো লাভ নেই। ভালোর জন্য বলছি, তাড়াতাড়ি পালাও। আমি তোমার বাবার বাইরের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে এসেছি। মেইন গেটও খোলা রেখেছি। কোনো রকম শব্দ না করে চুপচাপ বেরিয়ে যাও। আর নাম্বার বদলাবে, দরকার পড়লে ঠিকানাটাও বদলাবে। কখনো যদি গ্রাম থেকে আমি কিংবা প্রার্থনা তোমার খোঁজ করি, জানতে চাই তুমি কোথায় আছো, তাও নিজের আসল ঠিকানা কখনো বলবে না। বলা তো যায় না, হয়তো ওরা আমাদের ভয় দেখিয়ে তোমার খোঁজ করতে চাইল। আর যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হও যে ওরা তোমায় বলছে যে তুমি ফেরত না এলে আমার কিংবা প্রার্থনার কিছু করে দিবে, তাও তুমি ফিরবে না। ওরা শুধু ভয় দেখাতেই জানে, বাদবাকি কিছুই করতে পারবে না। আমি তোমায় বিশ্বাস করতে পারছি না মা। আজ অবধি কখনো কোনো বিষয়ে তুমি আমায় সাপোর্ট করোনি। সবসময় আমার সব কাজে বিরোধিতা করেছ। তুমি তো ভালোই বাসো না আমাদেরকে, তাহলে কেন আমায় সাহায্য করছো? নাসিমা নিষ্প্রাণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমাদের প্রতি নিজের ভালোবাসা দেখাতে চাইতাম,
তাহলে এতদিনে তোমরা টিকতে পারতে না এই বাড়িতে। সাহায্য তো তোমাকে আমি অনেক করেছি, কিন্তু সবটাই লুকিয়ে লুকিয়ে। আমি তাও তোমায় বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো মা, তুমি আমায় সাহায্য করতে চাইছো তো? এই জন্য আবার নতুন করে কোনো বিপদে পড়বো না তো আমি? নাসিমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোমায় আমি জন্ম দিয়েছি, এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমার। প্রার্থনা হওয়ার পরে তোমার বাবা ভীষণ রাগারাগি করেছিল। ওনার মেয়ে পছন্দ না, বংশে যত ছেলে হবে তত ওনার ক্ষমতা বাড়বে। মেয়েদেরকে বিয়ে দিলে তো ওরা পরের ঘরে চলে যাবে। ওরা শুধুমাত্র দুর্বলতা। ওরা কখনো তার হাতে টাকা এনে দিতে পারবে না, বরং ওদের পিছনে আরও তাকে টাকা খরচ করতে হবে। এক কবিরাজ আছে, তাকে তোমার বাবা খুব মানে। তুমি আমার পেটে আসার পর উনি দেখে বলেছিলেন যে এবারও আমার মেয়ে হবে। তোমার বাবা সেসব শুনে অনেক রাগারাগি করেছিল, আমার গায়ে হাত তুলেছিল এবং বলেছিল যেন তোমাকে জন্ম না দেই। কিন্তু আমি সেসব করিনি। তুমি আমার পেটে থাকাকালীন অনেক লড়াই করেছি আমি। সেজন্যই বোধ হয় তুমি নিজেও এখনও এত লড়াই করার শক্তি পাও। আর কখনো বিশ্বাস করতে হবে না আমাকে। এই প্রথম আর শেষবারের জন্য বিশ্বাস করে চলে যাও এখান থেকে। আর কোনো দিন এই গ্রামে পা রেখো না। ওরা তোমায় প্রার্থনার অজুহাত দিয়ে ডাকতে পারে, তাও এসো না। ভালো থেকো। আর্যকে দেখতে ভীষণ অনুভূতিহীন মনে হলো। ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাকে আর আপাকে রেখে চলে যাব? ওরা তো তোমাদেরও কোনো ক্ষতি করতে পারে। সেসব আমরা বুঝে নিব। তুমি যাও। আর একটা কথা, আর কখনো তোমায় বলার সুযোগ পাবো কি না জানি না, তবে একটা কথা মনে রেখো, তুমি আমার মেয়ে। তোমায় আমি ভালোবাসি। কখনো হয়তো সেভাবে প্রকাশ করতে পারিনি, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। আমার সারা জীবনের যত কষ্ট হয়নি, তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে তোমাকে এই পৃথিবীতে আনতে। যা করেছি তোমার ভালোর জন্য করেছি। সময়টা তখন ভোর 5টা। সে মাঝরাতে গ্রামের রাস্তায় গাড়ি পাওয়া ছিল অসম্ভব ব্যাপার। তবে ভাগ্য সহায় হয়েছিল। বাস স্ট্যান্ডে এসে জানতে পারল যে প্রথম বাস ছাড়বে 5:30টায়। কোনো উপায় নেই আর্যর কাছে অপেক্ষা করা ছাড়া। একবার ঢাকার বাসে উঠতে পারলে অনেকটা নিশ্চিন্ত হয়ে পড়বে। ভেঙে ভেঙে যাওয়া একটু রিক্সের হয়ে যেতে পারে। কাউন্টারে গিয়ে বসে রইল। দুশ্চিন্তাগুলো সব একেবারে ঝেঁকে ধরেছে। আর্য না হয় বেঁচেই চলে এলো, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যখন বাবা ওকে পাবে না, তখন তো সব রাগ দেখাবে প্রার্থনার উপরে। কে জানে ওর মা বলবে কিনা যে উনি আর্যকে পালাতে সাহায্য করেছে। যদিও নাসিমাকে কেউই সন্দেহ করবে না, যদি না উনি নিজ থেকে কিছু বলেন। কিন্তু প্রার্থনাকে সন্দেহ করার যথাযথ কারণ রয়েছে। যদি ওকে মারে, যদি ওর কোনো ক্ষতি করে বা নাসিমারই কোনো ক্ষতি করে দেয়। না, আর ভাবতে পারছে না আরজু। একটু ফোন করে যে খোঁজ খবর নিবে, কেমন আছে, কোনো ঝামেলা হয়েছে কি না, সে উপায়ও নেই। হাত ঘড়িতে সময় দেখলো 5:20 বাজে। বাস এসে গেছে। অনেক যাত্রী উঠে পড়েছে। আরজু বাসে ওঠার আগে ভাবলো এক বোতল পানি কিনে নেওয়া দরকার। কাউন্টারের পাশে একটা দোকান খোলা পেল। ভাবলো ওই দোকান থেকে পানি নেওয়া যাবে। দোকানে যেতে হুট করে থেমে গেল আরজু। তাড়াহুড়ো করে পিছন ঘুরে তাকালো। খেয়াল করলো হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গেছে। ফিরোজ এখানে কি করছে? নাসিমার কথা অনুযায়ী তো ফিরোজ শহরের বাহিরে ছিল। তাহলে এত সকাল সকাল তার উপরে বাস স্ট্যান্ডে কি করছে? তাহলে কি ওরা সব জেনে গেছে? আর্যকে কি ধরতে এসেছে? ওর কি পালানো হবে না? এতগুলো বছরের এত সংগ্রাম কি তবে সব মিথ্যে হয়ে গেল? আর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। খুব স্বাভাবিক গতিতে গিয়ে বাসে উঠল। টিকিটে সিট নাম্বারটা দেখে বেছে বেছে নিজের সিটটাতে গিয়ে বসে জানালাটা বন্ধ করে দিল। এখান থেকে ফিরোজকে দেখা যাচ্ছে, তবে ওকে দেখে মনে হচ্ছে না যে আর্যর খোঁজে এখানে এসেছে। বেশ স্বাভাবিক দেখাচ্ছে। সিগারেট খাচ্ছে আর নিজের সামসাদের সাথে কথাবার্তা বলছে। আর্য একটু নিশ্চিন্ত হলো। আবারও হাত ঘড়িতে সময় দেখে নিল 25 বাজে। বাসটা ছাড়লে যেন আর্য প্রাণ ফিরে পায়। এই কয়েকটা মিনিটই যেতে চাইছে না। মনে হচ্ছে কয়েক ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তবুও বাস ছাড়ছে না। অবশেষে বাসটা ছাড়ল। ফিরোজ এখনও দোকানে দাঁড়িয়ে আছে। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো এবং খুব তাড়াতাড়ি ফিরোজের দৃষ্টিসীমানার বাহিরে চলে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আরজু। এই যাত্রা অন্তত বেঁচে গেছে। পরে কি হবে সে না হয় পরেই দেখা যাবে। সকাল সকাল ভার্সিটিতে প্রবেশ করলো আরমান। বাইকের শব্দ পেতেই মাঠের শিশির ভেজা ঘাসের উপরে বসে থাকা শিক্ষার্থীদের নজর আবার পড়ল তার উপরে। অনাকাঙ্ক্ষিতভাবে সবার মনোযোগ কেড়ে নিল আরমান। ছেলেরা অবশ্য খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে নিল, তবে মেয়েরা নিজেদের দৃষ্টি সরাতে পারল না। আরমানের নিজেকে নিয়ে ব্যাপক গর্ব হয়।
তা হলো কোনো মেয়ে একবার ওর দিকে তাকালে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি অন্যদিকে ফেরানোর ক্ষমতা থাকে না। হ্যাঁ, এটাই আরমানের গর্ব। আরমানের মতো মেয়েদের মনোযোগ পাওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাপারগুলোর একটি, যেটা সবাই পায় না। বাইক নিয়ে গিয়ে মাঠের একপাশে দাঁড় করালো। এই ঠান্ডার দিনে নিজেকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পাঞ্জাবির উপরে একটা শাল জড়িয়েছে আরমান। সাদা পাঞ্জাবির উপরে ছাইরা রঙা শালটা বেশ মানিয়েছে। বাইক থেকে নামতে গিয়ে কাঁধের উপর থেকে শালটা পড়ে গেল। আরমান আলগোছে এক হাতের সাহায্যে শালটা আবারও সে কাঁধের উপর তুলে দিল। মুহূর্তের মাঝে কয়েকজন যুবক আরমানকে ঘিরে দাঁড়ালো। সবার মুখেই হাসি, সবাই একসঙ্গে সালাম ঠুকলো। আরমান আলতো হেসে সালামের জবাব দিল। চোখে মুখে তার আজ একটু বেশি হাসি দেখা যাচ্ছে। এত কাজের মাঝেও তার চেহারার লাবণ্য একটুও কমেনি। দবদবে পশা, ত্বকের ওপর খোঁচা খোঁচা দাড়ি, তীক্ষ্ণ সোয়াল, ঘন ব্রুজোড়া, কালো মণিযুক্ত গম্ভীর চোখ দুটোতে যেন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। বা এমনও হতে পারে যে সেই চোখের বাসাটা পড়া হয়তো খুবই সহজ, তবে সবার জন্য না। তবে আরমান হাসলে সে জটিল চোখ দুটো দেখতে ভীষণ নিষ্পাপ লাগে। মনে হয় কোনো রহস্য, কোনো জটিলতা লুকিয়ে নেই ওখানে। আছে কেবল অপর পাশের মানুষটাকে মাতাল করে তোলার জন্য ভয়ঙ্কর কোনো নেশা। ঠোঁট দুটো সিগারেটের ছোঁয়া পেতেই হালকা কালচে বর্ণ ধারণ করেছে। তবে যখন গালে হালকা টোল পড়ে তখনই সে কালচে ঠোঁট দুটো দেখতে আরও খারাপ লাগে না। এত পরিপাটি সাজসজ্জার মাঝেও বড় হয়ে যাওয়া চুলগুলো দেখতে একটু অগোছালো লাগছে ঠিকই, তবে ছেলেটার সৌন্দর্য কমাতে পারেনি। আরমান হাতে সিলভার ডায়ালের ঘড়িটা চোখ বুলিয়ে একবার সময়টা দেখে নিল। একদম ঠিক সময়ে এসেছে। হাতের সাহায্যে অযত্নে বড় হওয়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে সামনে এগিয়ে গেল। ওর অনুসারী হিসেবে পেছন পেছন ছেলেগুলো আসলো। আরমান সোজা অডিটোরিয়ামে ঢুকলো। আজ সকাল সকালই চলে এসেছে ভাষণ দেওয়ার জন্য। যদিও হাতে এখনও সময় আছে, তবে আরমান কাজের জায়গায় দেরিতে পৌঁছানো থেকে সময়ের আগে পৌঁছাতে বেশি পছন্দ করে। অডিটোরিয়ামটা তখনও ফাঁকাই। আরমান ভিতরে গিয়ে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো। ওর সঙ্গে আসাও দলের ছেলেগুলো আরমানের পাশে বসলো না। দলের একটা ছেলে একবারই আরমানকে একটু খুশি করার জন্য বলল, ভাই চা খাবেন? একটু চা নিই? ভাষণ দেওয়ার সময় তাহলে গলাটা পরিষ্কার থাকবে। আরমান পকেট থেকে ফোনটা বের করতে করতে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, প্রয়োজন নেই। ছেলেটা থেমে গেল। এবার অন্যজন আরও একটু খাতির দেখিয়ে বলল, ভাই নাস্তা করে এসেছেন তো সকালে, নাকি নাস্তার ব্যবস্থা করব? না দরকার নেই, আমি খেয়ে এসেছি। তোরা খেয়েছিস? হ্যাঁ ভাই খেয়েছি। কোনো ঝামেলা হয়েছে নাকি? তোদের মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। ছেলেগুলো বোধহয় সত্যি কিছু বলতে চাইছে আরমানকে, তবে সাহস করে বলে উঠতে পারছে না। ওদেরকে একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করতে দেখে আরমান ফোনটা পকেটে রেখে চোখ তুলে ওদের দিকে তাকালো। আরমানকে তাকাতে দেখে সবাই চাওয়াচাই থামিয়ে একদম সোজা হয়ে দাঁড়ালো। আরমান কণ্ঠ খাদে নামিয়ে বলল, কী সমস্যা? একটা ছেলে সাহস করে বলল, ভাই মুনতাসির আরেফিন আছে না? হ্যাঁ আছে, তো কি হয়েছে? আসলে হয়েছেটা কি, ওর দলের লোকজন বলাবলি করছে ওর নাকি জনপ্রিয়তা বেশি, এই জন্য আপনি ওর সাথে ভালো ব্যবহার করে চলেন, মানে আপনি ওকে হাতে রাখতে চাইছেন এই আর কি। আরমান ব্যঙ্গাত্মক হেসে বলল, সত্যি? হ্যাঁ ভাই। সাথে এটাও বলাবলি করছে যে ওই মুনতাসির যদি আপনার বিপক্ষে দাঁড়াতো তাহলে নাকি আপনি জিততে পারতেন না, কিন্তু ও আপনাকে সম্মান করে বলে আপনার অসম্মান যেন না হয় সেজন্যই সহসভাপতি পদের জন্য লড়ছে। আর তোরা সেসব শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছিস নাকি? না ভাই, তেমন কোনো ব্যাপার না। আসলে আপনি তো কোনো প্রকারের ঝামেলা করতে নিষেধ করে দিয়েছেন, আর ওরা বারবার সেই সুযোগটাই নিয়ে আমাদেরকে খেপানোর চেষ্টা করছে। আপনি অনুমতি দিন, সবকটার মুখ বন্ধ করে দিব। আরমানের মুখ থেকে হাসিটা হারিয়ে গেল। চোখে মুখে তার কাঠিন্য ভাব ফুটিয়ে তুলে বলল, নিষেধ করেছি না তোদের এসব ঝামেলা করতে? রাজনীতি মানেই যে ঝামেলা করতে হবে এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি শান্তিপ্রিয় মানুষ, এসব ঝামেলা আমার পছন্দ না। মুনতাসিরের সাথে তো কোনো মতেই না। যেখানে দেখবি ঝামেলা ছাড়া টেকা যাচ্ছে না সেখানে সোজা মুখ বন্ধ করে দিবি। কিন্তু এই রোজ রোজ টুকটাক মারামারি আমার পছন্দ না। ফার্স্ট থেকে অন্য একটা ছেলে বলে উঠল, ভাই আমার ওই মুনতাসিরের এত ভালো মানুষই ঠিক সুবিধার লাগে না। আপনার সাথে তো বেশ ভালো ব্যবহার করে, তাহলে ওর দলের ছেলে ফেলে কেন এমন কথা বলবে? আমার মনে হয় ও আপনাকে হাতে রেখে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছে। আরমান চেয়ারে মাথাটা এলিয়ে দিয়ে বলল, রাজনীতির প্যাচ তোরা এখনও বুঝে উঠতে পারিসনি। ঝামেলা করছে একজন আর নাম হচ্ছে অন্যজনের। শুন, কেউ কাউকে হাতে রেখে জনপ্রিয়তা বাড়াতে পারে না। জনপ্রিয়তা বাড়ে তার কর্মে। যেভাবে আমি জনপ্রিয়তা পেয়েছি ঠিক একইভাবে মুনতাসিরও জনপ্রিয়তা পেয়েছে।
ছেলেটাকে আমার বেশ ভালোই লাগে। ও আমার থেকেও অল্প বয়সে জনপ্রিয়তা লাভ করেছে। আর আমি মানুষ চিনি, এই রাজনীতিতে আসার সময় আশায় আমার যে উদ্দেশ্য, মুনতাসিরেরও ঠিক সেই একই উদ্দেশ্য। যদিও আমার প্রতিপক্ষ হয় এবং আমার থেকে অধিক যোগ্য হয়, তবে আমি চাই ও যেন জিতে যায়। তখন আমার হারের মাঝেও একটা স্বস্তি থাকবে। ছেলেগুলো আর কিছু বলার সাহস পেল না। আরমানের গড়িতে একবার সময় দেখে নিল। এখনও বেশ অনেকটা সময় বাকি আছে। এখন আরমানের মনে হচ্ছে ও বোধহয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছে। এত তাড়াহুড়ো করে ঘুম থেকে না উঠলেই হতো, আরও কিছুক্ষণ ঘুমানো যেত। তবে এখন তার সামনে এত জটলা ঠিক ভালো লাগছে না। সারাক্ষণ যে ছেলেগুলো ওকে কেন এভাবে ঘিরে রাখে আরমান ঠিক বুঝতে পারে না। মৃদু বিরক্তিকর গলায় বলল, তোর এখন যা তো, এত ভিড়ভাড়টা ভালো লাগছে না। বাধ্য ছেলের মতন তারা আরও একবার আরমানকে সালাম দিয়ে সেখান থেকে এক এক করে চলে গেল। এবারও যেন আরমান একটু শান্তি পেল। গায়ে হাওয়া লাগছে এখন। তবে কিছুক্ষণের মাঝে আরও একটা সালামের আরমানের কানে এলো। এবারে আরমান বিরক্ত হলো না, স্যার এলিয়ে দেওয়া মাথাটা সোজা করে বসল। কণ্ঠটাও নরম হলো। ওয়ালাইকুম আসসালাম। এসো মুনতাসির, আমার পাশের চেয়ারটায় বসো। গাঢ় জাম রঙের পাঞ্জাবি পরেছে মুনতাসির। ছেলেটা দেখতে বেশ সুদর্শন, গোলগাল মুখের সাথে চোখা একটা নাক, একদম মেয়েদের মতো গোলাপি ঠোঁট। চুলগুলো সবসময় এলোমেলো থাকে, তার কারণ পাঞ্জাবির সাথে অধিকাংশ সময় সে টুপি পরে। এখনও তার ব্যতিক্রম হলো না। তবে মুনতাসির পাতলা টুপিটা মাথা থেকে খুলে পাঞ্জাবির পকেটে রাখল। ফর্সাকালে এক আঙ্গুল সমান দাড়ি। ছেলেটার মুখে সবসময় একটা হাসি থাকে।